লেখিকা টুলু গাঙ্গুলির সই। সৌমেন সঙ্গীতাকে যেন চোখে হারায়। আসলে দ্বিতীয় পক্ষের বউ হলে বুঝি এমন হয়, কিন্তু দুজন দুজনকে সই বলে ডাকে। আজ বিয়ের 18 বছর হতে যায়। 2 ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু সৌমেনের সঙ্গীতার প্রতি ভালোবাসা, আবেগ, হাসি ছেলে মানুষই এতটুকু কম পড়েনি। সঙ্গীতা মাঝে মাঝে ধমক দেয় যে ছেলে মেয়ে বড় হয়েছে। সৌমেন বলে, তাতে কি, ওদেরও বোঝার বয়স হয়েছে। সৌমেন একদিন সই সই করে বাড়ি মাথায় করেছে। সেই সময় সঙ্গীতা ঠাকুর ঘরে। ছেলে মেয়ে মায়ের কাছে এসে দেখে মা বড় মার ছবিতে মালা দিচ্ছে। ছেলে মেয়ে জানতে চায় বাবা কেন তাকে সই বলে ডাকে। সেই নিয়েই এই গল্প লেখিকার। মিতালি আর সঙ্গীতা 2 বান্ধবী। সেই ছোটবেলা থেকে তারা দুজনে খেলতো, ঘুরতো। দুজনে কিন্তু 2 মেরুর মানুষ। মিতালি বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে, আর সঙ্গীতা ততটাই গরিব ঘরের মেয়ে। দুজনেই ব্রাহ্মণ কন্যা। দুজনের মতের মিল নেই, সবসময় একটা মন কষাকষি, তবুও বন্ধুত্বটা খুব গাঢ়। এটাই প্রশ্ন, কিভাবে কিভাবে বন্ধুত্বটা এতদিন টিকলো। আসুন আমরা সেই গোপন রহস্যের তালাটা একটু খুলি। সঙ্গীতা যে এত কষ্ট করে দিন যাপন করত, মিতালির সেদিকে নজর থাকতো না। সে যখন তখন সঙ্গীতাকে ডেকে নিয়ে খেলতে যেত, বেড়াতে যেত। সঙ্গীতা হয়তো কোনো জিনিস খাচ্ছে, মিতালি এসে তার হাত থেকে তুলে খেয়ে নিল। মিতালি একটু অন্য ধরনের বন্ধুত্বের অধিকার ফলাতো। বন্ধুর কি অবস্থা তার দেখার দরকার নেই। সঙ্গীতা ছিল ঠিক তার উল্টো। সে মিতালির আচরণে কষ্ট পেত, আবার ভাবত ও আমার বন্ধু বলেই করছে। আমার যদি খারাপ অবস্থা হয় তো ও বুঝবে কেন? আমি তো ওকে কিছু বলি না কখনো, ওর থেকে কিছু চাইও না। জানি বন্ধুর কাছে মাথা নিচু কখনো করতে নেই। সঙ্গীতা ও মিতালির ভাব দেখে ওদের অভিভাবক বললেন, তোরা সই পাতিয়ে নে। সেই 10-12 বছর বয়সে দুজন সই পাতালো। সই পাতানোর শপথ উচ্চারণ করল। সই সই সই, মরে গেলে কাঁদবো, হারালে খুঁজবো, দুঃখের দুঃখী হব, ভালোবাসবো জীবনভর, আনন্দেতে থাকবো, চিরকাল সই বলে ডাকবো একে অন্যকে। যাক, সই পাতানো হয়ে গেল। কিন্তু সঙ্গীতার মা ভাবে সই পাতালে একটা কিছু নতুন জিনিস দিতে হয়, মিষ্টি খাওয়াতে হয়। তারা এতই গরিব যে তাদের এই সামান্য জিনিস জোগাড় করা খুবই কষ্টসাধ্য। সই পাতানোর 1 সপ্তাহ বাদে সঙ্গীতা মিতালিকে একটা নতুন জামা, গোটা 5 মিষ্টি বাক্স করে দিয়ে গেল। হায় রে ভাগ্য, মিতালিকেও যে কিছু দিতে হয় সেটা বড়লোক বাপ মা জানে না। কমসে কম সঙ্গীতা যে তাদের বাড়ি গেল, তাকে যে 2টো মিষ্টি দিয়ে জল দিতে হয় সে রৌকিকতাও তারা করল না। উপরন্তু মিতালির মা পাঁপড় ভাজছিল। মিতালি একটা পাঁপড় ভাজা খেতে খেতে বেরিয়ে গেল সঙ্গীতাকে নিয়ে। মিতালি বলল, চল একটু মাঠে যাই খেলতে, আর কে আর রাখি প্রতিমাকে বলে আসি তুই আমি সই পাতিয়েছি। আমরা আর কারো নাম ধরে কথা বলবো না। তুই আমাকে সই বলবি, আমিও তোকে সই বলে ডাকবো। খালি তোর নাম ধরে ফেলি আমিও। তাই মিতালি হাহা করে হাসল, সঙ্গীতাও হাসল। তবে তাতে একটা করুণ রস মিশ্রিত আছে। মিতালি থেকে কিছু না পাওয়ার। মিতালি নিজের থেকে 1 টুকরো পাঁপড়ও দিল না। সঙ্গীতার খুব খেতে ইচ্ছা যাচ্ছিল, তবুও সে মিতালির মতো পারল না তার থেকে কেড়ে খেতে। তার তো বন্ধুত্বের অধিকার আছে, এখানে ধনী দরিদ্রের তফাৎ। বড়লোকের মেয়ে মিতালি বেপরোয়া বন্ধুত্বের অধিকার ফলানো। ভালো মন্দ সব রকম আচরণে তাদের অবাধ বিচরণ। এরা জোর জবরদস্তি সব করতে পারে। এদের এত বেড়ে ওঠার কারণ হলো গরিবদের মাত্রা অতিরিক্ত আত্মমর্যাদা আর তোষামদের তীর। সঙ্গীতা দেখে মিতালি তার থেকে তুলে খায়। সঙ্গীতার কোনো প্রতিবাদ নেই। অত বড়লোকের মেয়ে, তাইও নিজেকে ধন্য মনে করে। মিতালি যখন খায় তখন সঙ্গীতা তুলে খাওয়া তো দূরের কথা, খাবারের দিকে চেয়েও দেখে না। একদিনের একটা ছোট্ট ঘটনার কথা বলছি। পয়সা জোগাড় করতে না পারায় সঙ্গীতাদের সেদিন ভাত রান্না হয়নি। কোনো রকমে রুটি মুড়ি খেয়ে তাদের সেদিনটা কাটে। সঙ্গীতারা 3 বোন, 2 ভাই, বাবা মা। পরের দিন ওরা এত ক্ষুধার্ত যে বলার কথা নয়। সেদিন অবশ্য ভাতের জোগাড় হয়েছে, যা চাল লাগে ততটা জোগাড় হয়নি। তবে কোনো রকমে জলে স্থলে পেটটা ভরবে, জিরে লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মেখে তারা ফ্যানে ভাত খেতে বসেছে। সেই সময় মিতালি এলো ওদের বাড়ি।
কালকে ওর জন্মদিন, তাই সঙ্গীতাকে নিমন্ত্রণ করতে। সঙ্গীতা মিতালির দিকে চেয়ে দেখে লজ্জা পেল এই সব দিয়ে ভাত খেতে হবে বলে। সঙ্গীতার মা বলল, মিতালি তোমার খাওয়া হয়ে গেছে? মিতালি বলল, না, গিয়ে খাবো কাকিমা। তোমরা এত সকাল সকাল কেন খাচ্ছ? সবে তো 11:30 মতো বাজে, তোমরা এত তাড়াতাড়ি খাও? মিতালির বেশ লোভ লাগছিল ওদের খাবারের উপর, যা ও কোনোদিন খায়নি, ভালো মন্দ খেয়ে অভ্যস্ত। এত সুন্দর গন্ধ, লঙ্কা ভাজা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজের। সঙ্গীতার মা বলল, সকাল সকাল রান্না হয়ে গেল, তাই খেতে দিয়ে দিলাম। আর মনে মনে ভাবছে, তুমি কি বুঝবে, আমরা কাল থেকে তেমন কিছু খাইনি, পেটের জ্বালা কি তোমার না জানাই ভালো। মিতালি খাবে আমাদের সঙ্গে। সঙ্গীতার দাদা বলল, আমাদের এই খাবার ওর মুখে ঢুকবে না। ও মা, মিতালি রাজি হয়ে খেতে বসে যাবে ওরা কেউ ধারণা করতে পারে না। একেই তাদের কুলাবে না, অথচ সকলে মিলে এমন করলো মিতালি খাওয়াতে ওরা ধন্য হয়ে গেল। আবার বলা বলি করতে লাগলো, অত বড় লোকের মেয়ে কিন্তু কোনো গুমর নেই। সঙ্গীতা তো আমার বন্ধু পেয়ে মনে মনে গর্ববোধ করছে। এই হচ্ছে শালা গরিবদের দোষ। নিজেদের আত্মমর্যাদা এত বেশি, কারো থেকে কিছু চাইতেও পারবে না, আবার নিজেরা না খেয়ে আতিথেয়তা করতেও ছাড়বে না। আজ কি পারবে সঙ্গীতা মিতালিদের বাড়ি গিয়ে ওর মতো আচরণ করতে? না, কখনোই না। এবার মিতালি জন্মদিন, সঙ্গীতা কিছু দিতে পারবে না বলে গেল। দুপুরবেলা মিতালি ডাকতে এলো। সঙ্গীতার মা বলল যেতে পারবে না, অম্বলে ওর পেট ব্যথা করছে। মিতালি একটুও জোর করলো না, বললও না যে দুটো মিষ্টি খাবি, চল তুই অন্তত আমার জন্মদিনে আমার কাছে একটু থাকবি, চল। তা না করে কি বলল জানেন, আমার জন্মদিনের উপহারটা কিন্তু আমার চাই, সেটা ভুলে গেলে চলবে না। যার জন্য সঙ্গীতা মিতালিদের বাড়ি গেল না। মিতালি এসে সেই উপহার দাবি করে গেল। এই কি যে উপহারটা পরে দিলেও হবে, আর জন্মদিনে গেলে সেই দিনেই দিতে হতো। অবশ্য তার জন্য ভালো মন্দ কিছু খেতে পেত। সঙ্গীতার মা ভাবছে, কতদিন ছেলেদের মুখে ভালো খাবার তুলে দিতে পারেনি। ভালো মন্দ তো দূরের কথা, পেট ভরে দুটো ভাত দেব তার সংস্থান নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এতেও মানুষের চেতনা হয় না। বাড়ির সকলে আবার বলা বলি করছে, অত বড় লোকের মেয়ে কিন্তু কোনো দেমাক নেই। এরকমভাবে কজন বলতে পারে, কত সরল মেয়ে, এই 10-12 বছর বয়স, যেন মনে হবে এই বছর 5 বয়স। সত্যি এমন মেয়ে দেখা যায় না। এর কিছুদিন বাদে একদিন সঙ্গীতাদের বেশ অনেক কিছু রান্না হয়েছে। সঙ্গীতার বাবা বলছে, বিকালে একটু মাংস আনবে, অনেক দিন মাংস খাওয়া হয়নি। সঙ্গীতাও তার সব ভাই বোন খুব খুশি, কতদিন তারা মাংস খায়নি। বাদ সাধল সঙ্গীতার মা। মিতালির জন্মদিনে কিছু দেওয়া হয়নি, মেয়েটা মুখ ফুটে বলে গেল, যার জন্য সঙ্গীতা মিতালির সঙ্গে দেখা পর্যন্ত করে না। সঙ্গীতা সবার ছোট, তার ছোড়দা বলল, ওদের বন্ধুত্ব, আমাদের এত মাথা ঘামানো কেন? ওরা বড়লোক আছে তো আছে, আমাদের কি? মিতালিরও তো আমার বোনকে কিছু খাওয়ানো উচিত। সঙ্গীতাকে জিজ্ঞাসা করো না মিতালি কোনো কিছু খাইয়েছে কি। সঙ্গীতার বড়দিদি, তুই বড্ড বুঝে গেছিস, কে কী করলো আমাদের দেখার দরকার নেই। আমাদের কর্তব্য আমাদের কাছে। মিতালি নয় বাচ্চা, একবার কথার কথা বলে গেছে, না দিলেই বা কি ওকে কিছু বলবে? তার জন্য ওকে উপহারটা দেওয়া হবে না কেন? মাংস নয় নাই বা খাওয়া হলো, আবার পরে যে কোনো একদিন পয়সা জোগাড় হলে মাংস খাওয়া হবে। ছোট ভাই রেগে উঠে চলে গেল। দেখলো গোটা বাড়ি দিদিকে সাপোর্ট করছে, অযথা তর্ক বাড়িয়ে দরকার নেই। সঙ্গীতা সেদিন মিতালিদের বাড়ি একটা বাচ্চাদের রূপকথার বই নিয়ে গেল। মিতালি সঙ্গীতাকে দেখে খুব খুশি, কিন্তু হাতে বই দেখে রেগে গেল। মিতালি জানতো একটা জামা দেবে, তা না করে বই। মিতালি বই পড়তে একদম ভালোবাসে না। মিতালি বলল, এটা আবার কি উপহার? মিতালির বাবা বলল, বাহ, খুব ভালো উপহার দিয়েছে, তোর জন্মদিনে যত উপহার পেয়েছিস তার মধ্যে এটা সেরা। মিতালি বাপের উপর রেগে গেল। মিতালির মা দুটো রসগোল্লা দিয়ে সঙ্গীতাকে জল দেয়। সঙ্গীতা খুব খুশি, কিন্তু মিতালি তা থেকে একটা তুলে খেয়ে নেয়। মিতালির বাবা বলে, সঙ্গীতা, আজকে আমাদের বাড়ি খেয়ে যাবি। সঙ্গীতার ইচ্ছা গেলেও একবার বলায় সে বলল, না, আমার খেলে হবে না, মা আমায় এখনই বাড়ি যেতে বলেছে। মিতালির মা বলল, তাহলে মা রাগ করবে, তুই যা, পরে আসবি। একদিন সঙ্গীতার বাবার খুব অসুখ। সঙ্গীতার বড় দাদার বন্ধু অসীম খেটে খায়, তবুও কিছু টাকা দিয়ে সাহায্য করলো। তারপর মাঝে মাঝে কিছু না কিছু সাহায্য করত। তখন সঙ্গীতার বড় দাদা সন্তু বলতো, তুই কোথা পাবি, তোর তো সংসার আছে। অসীম বলে, ছাড়, আমি কি নিজের না রেখে দিচ্ছি? আমরা হলাম ছোট জাত, মাঠে ঘাটে লোকের বাড়ি কাজ করতে পারবো। তোরা বামুনের ছেলে, না পারবি নিচু কাজ করতে, না পারবি কারো থেকে চাইতে।
এই তো দেখ না, আমার মা বড় দুই বোন পরের বাড়ি কাজ করে যা আনে আমাদের 15 থেকে 20 দিনের সবার খাবারের সংস্থান হয়ে যায়। তখন সন্তু ভাবে সত্যি অসীম কত সহজে কথাগুলো বলে দিল। আমাদের দ্বারায় তাহলে কি কিছুই হবে না? কবে মাধ্যমিক পাশ করে বসে আছি? সন্তু বলে, অসীম তুই আমায় মাঠের কাজ শিখিয়ে দিবি? অসীম বলে, কেন দেব না, কাজ কোনো ছোট বড় নয়। বাপ শত বাধা দিলেও সন্তু মানেনি। দিনের পর দিন কষ্ট সহ্য করার চেয়ে বরঞ্চ ভালো হলো। এবার থেকে দুবেলা দুটো খেতে পায়। বাড়ির মা বোনেদের বাইরে কাজ করতে দেয় না। সন্তু মাঝে মাঝে বিড়ি খায়, সেটা ওরা বুঝতে পেরে গেছে। তাই তারা এখন কথায় কথায় বলে, ছোট লোকদের সঙ্গে মিশে মিশে সন্তু উচ্ছন্নে গেছে। সংসারের জন্য এত করছে, বাড়ির সকলে তার সঙ্গে ভালো ব্যবহার করে না। অসীমকে বাড়িতে দেখলে সন্তুর দুই বোন সুমিতা ও সুচরিতা কেমনভাবে চেয়ে থাকে, যেন অসীম কত অপরাধী। প্রকৃত যারা উপকার করে তারা যদি জাতে নিচু হয়, এই ভদ্রলোকদের তা স্বীকার করতে সম্মানে বাধে। যার উপকারের জন্য আজ দুবেলা দুটো খেতে পারছে, পেটটা এখন ভার আছে, তা মনে রাখার দরকার নেই। এই সময়টা ছিল দুর্গাপূজার সময়। অসীম এসেছে সন্তুকে ডাকতে, তখন এসে শুনতে পেল সঙ্গীতার বন্ধু মিতালিকে নতুন জামা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। নিজেদের জোটে না, বড়লোকের মেয়ে বলে ওরা তোষামত করে। তবুও কথাটা না বলে আর থাকতে পারল না অসীম। দেখ, তোদের একটু বাড়াবাড়ি আছে। মিতালিরা বড়লোক, ওরা কাউকে গ্রাহ্য করে না। ওরা এক ভাই এক বোন, ওদের খুব অহংকার। সঙ্গে সঙ্গে সুমিতা বলল, আমরা কি করব না করব তোমার বলার দরকার নেই। সন্তু রেগে গেল, অসীম ঠিক বলেছে, আজ অসীম না থাকলে কি আর বলবো। যারা জেগে ঘুমায় তাদের সহজে ঘুম ভাঙানো যায় না। সন্তুর বাবা অসীমকে সাপোর্ট করলো, কিন্তু এক বিচ্ছিরি কাণ্ড দেখা গেল। সঙ্গীতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সকলে কারণ জিজ্ঞাসা করায় সে বলল, আজ খেলতে গিয়ে রেখা আমায় ঠেলে ফেলে দিয়েছে, সই রেখাকে মেরেছে। আমার হাঁটুতে জল দিয়ে ধুয়ে দিয়েছে, তারপর বলেছে আমার সইকে না খেলতে নিলে ও জীবনে আর তাদের সঙ্গে খেলবে না। মাকে জড়িয়ে ধরে বলে, মা আমায় সই ভীষণ ভালোবাসে, কেউ কিছু করলে ও তাকে মারে, ওকে সকলে ভয় পায়। ও মা, সইকে তোমরা কিছু বলো না, ও কিছু দেয়নি তো কি হবে। সইকে তোমরা একটা জামা কিনে দেবে, ও বই একদম পছন্দ করে না। আমি যে নতুন জামাটা সই পাতানোর সময় দিয়েছিলাম, ও খুব খুশি হয়েছিল। সঙ্গীতাকে ভোলাতে সঙ্গীতার বর দাদা 1 টাকা দিল। সেই টাকার চানাচুর কিনে দোকান থেকে বের হচ্ছে, সেই সময় পেছন দিক থেকে মিতালি এসে চানাচুরের মোড়াটা কেড়ে নেয়। সঙ্গীতা জ্বলে ওঠে, তুই আমার সই নোস, তোকে এবার নাম ধরে ডাকবো মিতালি মিতালি। হ্যাঁ বেশ করব, বলবো। তুই নিজে কিছু দিস না, শুধু আমাদের খাস। আমার থেকে যখন তখন কেড়ে কেড়ে খাস। আমি যদি তোর থেকে কেড়ে খাই তাহলে তুই কি আমায় ছেড়ে দিবি? সঙ্গীতার কথা শুনে মিতালি চুপ করে ভাবতে লাগলো। এই চুপ করাতে বোঝা গেল মিতালি যথেষ্ট বড় হয়েছে। সঙ্গীতাকে চানাচুরটা দিয়ে হনহন করে বাড়ি চলে গেল। তারপর থেকে সঙ্গীতা ও মিতালির সম্পর্কটায় ফাটল ধরল মনে হলো। কারণ বেশ কিছুদিন দুই সইয়ের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। আবার তাদের অভিভাবকরা জানতে পেরে ব্যাপারটা মিটিয়ে নেয়। তারপর দুই সই দুজন দুজনকে জড়িয়ে কি কান্নাকাটি করতে লাগলো। দুজনে যেন আরও দুজনের কাছে এসে গেল। কাঁদতে কাঁদতে আবার হেসেও ফেলল। সই আমার সই কাছে এসে গেল ঠিকই, কিন্তু পুরনো স্বভাব ত্যাগ করতে পারল না। এইভাবে চলতে থাকলো। তারপর তারা বেশ বড় হয়ে গেল। এখন মিতালির বিয়ের সম্বন্ধ হচ্ছে। সঙ্গীতার এখন বিয়ে হবার সম্ভাবনা নেই। একে তারা গরিব, তার উপর তার দুটো বড় বড় দিদি। এখনো বিবাহ হয়নি। মনে মনে সঙ্গীতার দুঃখ হলো। কেমন বড় ঘরে জন্মেছে, ওর বিয়ে হয়ে যাবে, আমি একা হয়ে যাব। আবার ভাবে, ধুর, ও আমার সই ঠিকই, কিন্তু কোনোদিনই আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, কোনোদিন আমায় কিছু খাওয়ায়নি। উপরন্তু আমার অল্প খাবারেও ভাগ বসিয়েছে। তাহলে ওর জন্য আমার দুঃখ কিসের? আবার ভাবে, ও আমায় আগলে আগলে থেকেছে। যদি কেউ আমায় কিছু বলেছে, ও তাকে ছাড়েনি। এই মিতালিকে নিয়ে ভালো মন্দ ভাবনা তার মনটাকে ভারাক্রান্ত করে তুলল। সে মন থেকে মিতালিকে দূরে রাখতে চেয়েও রাখতে পারল না। এখন যদি সে মিতালির উপর ক্ষুব্ধ না হয়, তাহলে মিতালির বিয়ের পর সে কাটাতে পারবে না। পাড়ার সকলে জানে ওদের মধ্যে গভীর বন্ধুত্ব, কিন্তু এটা কেউ জানে না ওদের ভেতরে কোনো মিল নেই। দুজনে দু ধরনের, তবুও বন্ধুত্ব আছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সঙ্গীতা শুনল মিতালির বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের ফাল্গুনের 7 তারিখ ওর বিয়ে। ছেলে রিজার্ভ ব্যাংকে চাকরি করে, কলকাতায় নিজেদের দোতলা বাড়ি। একমাত্র ছেলে, 25-26 বছর বয়স, বাবা নেই। মিতালির বয়স 18-19 বছর হবে। মিতালি এখন বাড়ি থেকে অতটা বেরোয় না। সঙ্গীতা মিতালির বিয়ে শুনে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল।
এখন ওকে কে তেঁতুল মেখে দেবে, কে গাছ থেকে কুল পেরে দেবে, কেউ যদি কিছু বলে তো কে তাদের বকবে। তারপর আবার ভাবে, বয়ে গেছে আমার ওসব ভাবনা ভাবতে। ও রাক্ষসী, ও কোনো দিনই তাকে ভালোবাসেনি। যে শুধু নিতে জানে, দিতে জানে না কিছুই। সঙ্গীতাও বিয়ের স্বপ্ন দেখে। গত বছর সঙ্গীতার বড় দিদির একটা বিয়ের সম্বন্ধ এসেছে। দিদিকে পছন্দ হয়েছে, কিন্তু দেনা পাওনায় আটকালো। সঙ্গীতা তখনই বিয়ের স্বপ্ন দেখা বন্ধ করে দিল। আর্থিক অবস্থার জন্য পড়াশোনাও তার বেশি দূর হয়নি, ক্লাস 8 অবধি পড়েছে। মিতালি কিন্তু মাধ্যমিক পাশ করেছে। এখন মিতালিকে দেখতে খুব সুন্দর হয়েছে। কথাতেই আছে, ধনের ঘরে রূপের বাসা। মিতালি সঙ্গীতাকে আলাদা করে নিমন্ত্রণ করে আর বলে, আমার জন্মদিনে তুই যাসনি, তখন কিছু বলিনি, এখন আমার বিয়েতে না গেলে দেখবি। সঙ্গীতা সঙ্গে সঙ্গে বলে, আমি না গেলেও তোর উপহার তুই পেয়ে যাবি। মিতালির বড় দুঃখ হলো। এখন সে বড় হয়েছে, সব কথাগুলো এমনভাবে ফিরে আসে। একসময় সে দোষ করেছে বলে সঙ্গীতার কথার কিছু জবাব দিল না, মাথা হেট করে বাড়ি চলে গেল। সঙ্গীতা আশা করেছিল মিতালি ওকে জড়িয়ে ধরে বলবে, রাগ করিস না, তুই আমার বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ছোটবেলার কথায় দুঃখ পাস না। তা না করে বড়লোক, তাই এরকম তাদের কাছে কোনো গরিবদের ঠাঁই নেই। সঙ্গীতাদের বাড়ির সকলেই ওদের বাড়ি নিমন্ত্রিত ছিল। অবশেষে বিয়ের দিন হাজির হলো। মামার বাড়ি গিয়ে বসে আছে সঙ্গীতা। সঙ্গীতাদের বাড়ির সকলে বিয়েতে গিয়েছিল। বিয়ে মিটে যেতে সঙ্গীতা বাড়ি এলো। এসে মিতালির বিয়ের সব কথা শুনে অবাক হয়ে গেল। মিতালি নাকি সারাক্ষণ কাঁদছিল সঙ্গীতার জন্য। বাড়ির সকলকে বলেছিল, কেউ যদি একবার সইকে তার মামার বাড়ি থেকে এনে দেয় তো একবার তাকে বলবো, আমায় ক্ষমা কর, আমার উপর দুঃখ করিস না। অনেক রাত্রি হওয়ায় কেউ যেতে পারল না। একটা চিঠি লিখে দিয়েছে সঙ্গীতার মায়ের হাতে। চিঠিটা দিল। চিঠিটা ভীষণ দুঃখ করে লেখা। তারপর হাসির ছলে লিখেছে, এই মেয়ে, তুই আমার সতীন হবি। তারপর সঙ্গীতার মা বলল, বিয়ে মিটে যাওয়ার পর মিতালির ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছিল। বাড়িতে ডাক্তার এলো, না খেয়ে অম্বল হয়েছে। বরকনে যাবার সময় মিতালির আমায় জড়িয়ে ধরে কি কান্না। আমি বুঝতে পারলাম সেটা তোরই জন্য। মিতালির বিয়ের পর জানা গেল মিতালি ভীষণ সুখী, ওর স্বামী ওকে ভীষণ ভালোবাসে। মিতালিকে সকলেই ভালোবাসে কারণ সে ভীষণ মিষ্টি স্বভাবের মেয়ে। মিতালি অতটা বাপের বাড়ি আসে না, কারণ শ্বশুর বাড়ির সকলে মিতালিকে ছেড়ে থাকতে পারে না। মিতালি তার স্বামীকে বলেছে সঙ্গীতা তার সবচেয়ে প্রিয় বন্ধু, তার প্রাণের সই। আবার তার স্বামী সৌমেন শুধু মিতালির মুখ থেকে সঙ্গীতারই নাম সব সময় শোনে। বিয়ের পর সঙ্গীতার সঙ্গে তার স্বামীর পরিচয় করিয়ে দেয়। এক কথায় সুপুরুষ বলা যায়। তবে এক গা গহনা পরে মিতালিকে লাগছিল সত্যিকারের রানীর মতো। সেদিন সঙ্গীতা মিতালিকে দেখে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার অবচেতন মনে কোথায় যেন উকি দিল, যদি আজ সৌমেন আমার বর হতো। ভালোবাসার ছবি কল্পনা করে ফেলল, তারও তখন কি গুমরি না হতো। মিতালির মতো এক গা গহনা পরে স্বামীর হাত ধরে রাস্তায় হাঁটত। ভাবল, এ কি ভাবছে সে। যখন সই পাতায় তখন কত কথা শপথ করেছে, হারালে খুঁজবো, মরে গেলে কাঁদবো, সুখের সুখী হব, জীবনে মরণে আমরা হলাম পরস্পরের সই। এটা কি ছিল শুধু কথার কথা? আজ মিতালি আর সৌমেনকে দেখে সেদিনের একটা কথা মনে পড়ে গেল। একদিন বিকেলবেলা পুকুর ধারে বসে আছে মিতালি আর সঙ্গীতা। তখন তাদের বয়স হবে 13-14। হঠাৎ বলল, আমাদের ভেতরে যার আগে বিয়ে হবে তার বরকে কিছুদিনের জন্য অপরজনকে ধার দেবে। এখন যদি আমি বলি তোর বরকে আমায় ধার দে, তাহলে? না বাবা, আর কি করবো না। আবার যদি সত্যি ভেবে নেয়, আমার যদি আগে বিয়ে হতো, ও ঠিক আমায় বলতো, ওটা ওকেই মানায়। এতদিন যেভাবে আমার জিনিস জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছে, তাহলে কি আমার বরটাকে না নিয়ে ছাড়তো? ওর রূপে হয়তো আমার বর মজে যেত, আমি তখন পাগল হয়ে যেতাম। এতদিন ও যা আমার থেকে নিয়েছে আমি সহ্য করেছি, কিন্তু যদি আজ আমার আগে বিয়ে হতো তাহলে, ওরে বাপরে, ভাবতেই আমার বুক শুকিয়ে যাচ্ছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাগ্যি ওর আগে বিয়ে হয়েছে। সঙ্গীতা এখন ভাবছে ওরা কত জায়গায় বেড়াতে যাচ্ছে, ঘুরছে, গান নাচ করছে, আনন্দে আছে। সত্যিকারেরই বাস্তবে ওরা খুব সুখী, শুধু সঙ্গীতার কল্পনা নয়। মিতালির বিয়ের বছর 2 বাদের কথা। এখন সঙ্গীতার সঙ্গে মিতালির আর যোগাযোগ নেই। সঙ্গীতার বড় দিদির বিয়ে হয়ে গেছে, তবে আর্থিক অবস্থার একটু উন্নতি হয়েছে সঙ্গীতাদের। সঙ্গীতার নামে একটা চিঠি এলো, খুলে দেখে মিতালির চিঠি। মিতালির খুব শরীর খারাপ, সে সঙ্গীতাকে দেখতে চেয়েছে।
সঙ্গীতা অমনি পরিমরি করে ছুটল। এখন বোঝা গেল ওরা দুজনে দুজনকে কতটা ভালোবাসত। সঙ্গীতার কি কান্না বাড়ির লোক থামাতে পারে না, তাই সঙ্গীতা দাদার সঙ্গে গেল। মিতালির বাবা মা আগেই গেছে। মিতালির কাছে সঙ্গীতা গিয়ে যা দেখল তাতে সঙ্গীতার বাক রুদ্ধ হয়ে গেল। মিতালির লিভার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ডাক্তার জবাব দিয়ে গেছে কিছু করার নেই। সঙ্গীতার হাত দুটি ধরে বলল, সই, তোর থেকে সারা জীবন অনেক নিয়েছি, অনেক খেয়েছি। আমার অবস্থা ভালো থাকতেও আমি তোর দুঃখ কখনো বুঝিনি। আজ তোকে আমি এমন এক জিনিস দিয়ে যাব যা কেউ কখনো কাউকে দিতে পারে না। লোকে কথাতে বলে স্বামীকে জমকে দিয়ে বিশ্বাস আছে, কিন্তু অন্য কোনো মেয়েকে তার ভাগ দেওয়া যায় না। কিন্তু আজ আমি আমার স্বামীকে তোর হাতে তুলে দিলাম। মিতালি কথাগুলো বলতে খুব কষ্ট পাচ্ছিল রোগের জ্বালায়, কিন্তু বলতে তাকে হবেই। অন্য কারোর সঙ্গে যদি সৌমেনের বিয়ে হয় আমি মরেও শান্তি পাবো না। মনে আছে একদিন তোর আমার মধ্যে কি কথা হয়েছিল, যার আগে বিয়ে হবে অন্যকে সে কিছুদিনের জন্য বরকে ধার দেবে। আজ আমি তোকে আমার বরকে একেবারে দিয়ে দিলাম। সঙ্গীতা কান্নায় ভেঙে পড়ল। মিতালির মাথার গোড়ায় বসেছিল। বাধ্য হয়ে মিতালির কথায় সম্মতি জানাতে হলো, কারণ একজন মৃত্যু পথযাত্রীকে তো সান্ত্বনা দিতেই হবে। সৌমেনের হাত ও সঙ্গীতার হাতে হাত রেখে দিয়ে মিতালি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এইরকমভাবে তাদের দুজনের সই পাতানো সার্থক হয়ে উঠল। চলমান পৃথিবীতে বাঁচতে গেলে, কাউকে বাঁচাতে গেলে এরকমভাবেই চলতে হবে। চিরকাল কেউ শোক বুকে করে থাকবে না। বেদনার স্মৃতি মনে থাকবে, কিন্তু বর্তমানে এগিয়ে যেতে হবে, না হলে সৃষ্টির সঙ্গতি রক্ষা হয় না। তাই আজ মিতালি মরার 18 বছর পরে সঙ্গীতার একটা ছেলে একটা মেয়ে নিয়ে দিব্যি সংসারী হয়ে উঠেছে। এখন তারা ভীষণ সুখী। কার সুখ কে ভোগ করে? এখনও মাঝে মাঝে সঙ্গীতা মিতালির ছবির সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, সই, আমি তোর কথা রেখেছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।